বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এইচএসসি 2025 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের যে গাইডলাইন সেটা দিব। তো 70 মার্কসের যে একটা গাইডলাইন, সেই গাইডলাইনসটা তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই ক্লাসটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি কিন্তু আমি ব্যাকরণ অংশে 30 নম্বরের জন্য ভিডিও আপলোড করে দিয়েছি। সেটা যদি তোমার দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই এই মুহূর্তে সেটা আগে দেখে নাও। এখন চলে যাই মূলত বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশে তুমি কি করে 70 নাম্বার তুলবে। ঠিক আছে? তো এই পুরো ক্লাসটি আমি একটি পিডিএফ ফাইল থেকে তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো তুমি চাইলে এই পিডিএফ ফাইল, ব্যাকরণ অংশের পিডিএফ ফাইল এবং নির্মিত অংশের পিডিএফ ফাইল, টোটালি 100 মার্কসের যে পিডিএফ, সেই পিডিএফটা একদম ফ্রিতে পেয়ে যাওয়া। তো ফ্রিতে পাওয়ার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে যাওয়ার জন্য তোমাকে জাস্ট কী করতে হবে, জাস্ট ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে গিয়ে জাস্ট সার্চ বারে তোমাকে লিখতে হবে রাফি এডুকেশন। তো স্ক্রিনে তুমি যে পেজটা দেখতে পাচ্ছ এটাই মূলত এই পেজ। তো এই পেজে আমি চলে আসি। চলে আসার পরে তুমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবা, দেখবা এখানে কি আছে, ফিচার্ড পোস্ট বলে একটা কথা আছে। এখানে দেখো ফিচার্ড পোস্ট, এই যে ফিচার্ড। হ্যাঁ, তো এখানে সি মোড়ে ক্লিক করো। এই সি মোড়ে ক্লিক করলাম। সি মোড়ে ক্লিক করার পরে দেখো শেষের দিকে দুইটা লিঙ্ক রয়েছে। এই দুইটা লিঙ্ক তুমি ডাউনলোড করে নাও। হ্যাঁ, আর প্রথম যে লিঙ্কটা আছে সেটা তোমার ডাউনলোড না করলেও চলবে, কারণ এটা ছিল 2024-এর সাজেশন। বাট তুমি এই যে পিডিএফ, এই পিডিএফ এই দুইটা মানে শেষের যে দুইটা আছে এই দুটো তুমি ডাউনলোড করে নিবা। তাহলে এখানে তুমি ব্যাকরণ অংশেরও যে গাইডলাইন সেটা পেয়ে যাবা, আবার নির্মিত অংশের যে গাইডলাইন সেটা পেয়ে যাবা। তবে ব্যাকরণ অংশটাকে বুঝতে হলে এবং নির্মিত অংশটাকে ভালোভাবে বুঝতে হলে আগে তোমার ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, আর যেহেতু তুমি আমাদের এই পেজটাতে চলে আসছো, তো অবশ্যই তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই পেজটাকে তুমি ফলো করে দাও। তো অনেক বকবক করে ফেললাম, চলে যাচ্ছে এখন মূল আলোচনায়। তো চলে যাই এখন মূল আলোচনায়। তো এই মুহূর্তে চলে আসলাম যে নির্মিত অংশে 70 নম্বর পাওয়ার জন্য 7-এর পথে আসবে কি, পরিভাষা। তো পরিভাষায় 10-এ 10 পাওয়ার জন্য জাস্ট এখানে মাত্র 50টি পরিভাষা দেওয়া আছে। তো এখান থেকে অবশ্যই তুমি 10টা কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে মাত্র 50টা পড়া কোনো ব্যাপার না। তো এখানে দেখো কি আছে, অ্যাসিড যার অর্থ হচ্ছে অম্ল, ক্যাটালগ যার অর্থ হচ্ছে তালিকা, ব্যালকনি বারান্দা, ডাটা উপাত্ত, ইথিক্স নীতিশাস্ত্র, গুডস পণ্য বা মাল, হেডলাইন শিরোনাম, ইডিয়ম বাগধারা, লিজেন্ড কিংবদন্তি, অপশন ইচ্ছা, রেসিজম বর্ণবাদ, নিউট্রাল নিরপেক্ষ, মেমোরেন্ডাম স্মারক, স্পন্সর পোষক, কোয়ালিটি গুণ, অ্যাবিলিটি সামর্থ্য, গেইন অর্জন, মিথ পৌরাণিক কাহিনী, প্ল্যান্ট উদ্ভিদ মোশন গতি, পোল মেরু, ডেপ ঋণ, ডিড অর্থ দলিল, সিভিল অর্থ অসামরিক, ভ্যালিড অর্থ বৈধ, গ্লোবাল অর্থ বৈশ্বিক, র্যাঙ্ক অর্থ পদমর্যাদা, হাইজিন অর্থ স্বাস্থ্যবিদ্যা, টোকেন অর্থ প্রতীক, বায়োগ্রাফি অর্থ জীবনী, আই ওয়াশ মানে ধোকা, কোয়াক মানে হাতুড়ে, ওত মানে শপথ, কার্টুন ব্যঙ্গচিত্র, ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ, গ্যালাক্সি ছায়াপথ, আপ টু ডেট হালনাগাদ, জাস্টিস বিচার, পোস্ট পেইড পরে প্রদত্ত, বুক পোস্ট খোলা ডাক, স্ট্যাম্প ডাক টিকিট, এমবার্গো নিষেধাজ্ঞা, রেশিও অনুপাত, কিওয়ার্ড মূল শব্দ, ডায়ালেক্ট উপভাষা, জেইল কারাগার, ফান্ডামেন্টাল মৌল, ইকুয়ালিটি সমতা, ইন্ডেক্স সূচি, কন্ট্রোলার নিয়ন্ত্রক।
তো এখানে জাস্ট 50টি রয়েছে, এই 50টি আমি তোমাদেরকে পড়ে দিলাম। তো এইগুলা জাস্ট তুমি পড়ে যাও, ঠিক আছে। যেহেতু অনুবাদটা একটু কঠিন, তুমি যদি ট্রান্সলেশনে ভালো না হয়ে থাকো, হ্যাঁ, বা তোমার যদি অনুবাদ চর্চায় না থাকে, তাহলে সেক্ষেত্রে অনুবাদটা তোমার অ্যান্সার না করাই আমি উত্তম মনে করি। এরপরে চলে যায় 8 কথে দিনলিপি রচনা। দিনলিপিটা কি? তোমরা যে ডায়েরি লেখো, এই ডায়েরি লেখাকে মূলত বলা হয় দিনলিপি। তোমার যে কোনো একটা অভিজ্ঞতা তুমি ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখো, এটাই মূলত কি? দিনলিপি। তো যেমন এখানে আছে যে পহেলা বৈশাখ সম্পর্কে একটি দিনলিপি রচনা করো। তো দেখো ডায়েরির মধ্যে এই কথাগুলো কিন্তু লেখা থাকে, যেমন তারিখ থাকে, তারপর বার থাকে, স্থান থাকে। তো এরকমভাবে তোমাকে এই জন্য তারিখ লিখতে হবে। ধরো পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয় 14 এপ্রিল, তো এই জন্য এখানে তারিখটা দিতে হবে কি? 14 এপ্রিল, যেহেতু একটা স্পেশাল দিন সম্পর্কে। তো এখানে এই স্পেশাল সম্পর্কে যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি বর্ণনা করবা। তো এই জন্য ওই দিবস যে তারিখে হয় সেই তারিখটা তোমার লিখতে হবে। হ্যাঁ, এরপরে বার ধরো রবিবার, স্থান ছোট বাসালিয়া গালা টাঙ্গাইল, এখানে অ্যাড্রেসটা বসাই দেবো আর কি। হ্যাঁ, এরপরে তোমাকে যে ওই দিনের যে একটা অভিজ্ঞতা সেটা তোমাকে জাস্ট বানায় বুনায় লিখতে হবে আর কি। ওকে, তো এখানে দেখো আজ বাংলা 1431 সাল, বাংলা নতুন বর্ষের প্রথম দিন। ভোরবেলা ঘুম থেকে উঠে গোসল করে নিলাম, এরপর ঐতিহ্যবাহী পোশাক পরে কলেজে আসলাম। কলেজে পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবাই এসো হে বৈশাখ, এসো হে এসো গানে মেতে উঠল। কলেজের অনুষ্ঠান উপভোগ করার পর বন্ধু সুমনকে নিয়ে টাঙ্গাইল উদ্যানে গেলাম, সেখানে গিয়ে পান্তা ইলিশ খেয়ে নিলাম। এখানে এসেও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নজর কাড়ল। স্থানীয় শিল্পীরা কনসার্টে গান করলো, মেয়েরা গানের সাথে তাল মিলিয়ে নাচলো। এখানে বেলা 12টা বেজে গেল, প্রচুর মানুষের সমাগম হতে লাগলো। ভাবলাম ক্যাপসুল থেকে ঘুরে আসা যাক। ক্যাপসুল কি? এটা আমাদের এলাকার একটা স্থানের নাম আর কি। ক্যাপসুলে গিয়ে দেখি চারপাশে অনেক খাবারের স্টল, মিষ্টি জাতীয় খাবার চোখে পড়ল। সুমনকে নিয়ে মিষ্টি খেয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে গিয়ে দেখি 2টা বাজে। বেলা 3টার সময় রসুলপুর গেলাম। প্রতি বছর জমকালো মেলার আয়োজন করা হয় রসুলপুরে মেলায় প্রচুর স্টল দেখলাম। সুমনকে সাথে নিয়ে নাগরদোলা চললাম। 4টা বেজে এলো। ভাবলাম স্টলগুলো ঘুরে দেখি। বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম, ছোট বোনের জন্য কিছু কসমেটিক্স কিনলাম। একটু পরে খেয়াল করলাম মোটরসাইকেল রাইডিং হচ্ছে। বিশেষ একটি কূপ করা হয় এই ধরনের রাইডিং শো করার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা গলিয়ে এলো। মোবাইল ফোনে তাকিয়ে দেখি 6টা বেজে 30 মিনিট। এবার বাড়ি ফেরার পালা চলে এলো। সুমনকে সাথে নিয়ে বাড়ি ফিরলাম। তো এইভাবে তোমাকে বানায় লিখতে হবে ওই দিনের অভিজ্ঞতা সম্পর্কে, অথবা তুমি প্রতিবেদনটাও অ্যান্সার করতে পারো। তো প্রতিবেদন সাধারণত 3 ধরনের হয়: ব্যক্তিগত প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্র প্রতিবেদন। তো তোমার পরীক্ষার জন্য ব্যক্তিগত প্রতিবেদন কোনো ইম্পর্টেন্ট বিষয় না, বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক বা সংবাদপত্র প্রতিবেদন। তো আগে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তুমি কীভাবে লিখবা, এরপরে সংবাদপত্র প্রতিবেদন কীভাবে লিখবা। তো প্রথমত যেদিন প্রতিবেদনটা লিখতেছো ওদিনকার তারিখ বসা দিবা, যেমন তারিখ 11 জুন 2024। এরপরে বরাবর অধ্যক্ষ, এরপর তোমার যে কলেজের নাম সেই কলেজের নাম দিয়ে দিবা। হ্যাঁ, তারপরে তোমার যে জেলার নাম নিচে জেলার নামটা দিয়ে দিবা। এরপরে বিষয়টা কি? ধরো যে বিষয়ে প্রতিবেদনটা আসছে, সড়ক দুর্ঘটনা শিরোনামে প্রতিবেদন। সূত্র ল ন ক 232/2024। এখানে ল ন ক মানে কি? যে তোমার যে কলেজ, সেই কলেজের 3 বর্ণ, যেমন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। তো লায়নের ল, নজরুলের দৈন্তার ন, আর কলেজের ক নেওয়া হয়েছে, তাদের মানে ল ন ক। এরপরে একটা সংখ্যা দিবা, এরপর একটা স্ল্যাশের মতো দিবা, তারপরে 2024 বা সালটা। এটা জাস্ট কিছুই না, জাস্ট একটা ফর্মালিটিস। এবার আমরা চলে আসি নিচে। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন করছি এবং আশা করছি যে সড়ক দুর্ঘটনা শিরোনামে প্রতিবেদন আপনার অনুকূলে বিবেচিত হবে। বিনীত নিবেদক, এখানে তোমার নাম, শ্রেণী, রোল নাম্বার, বিভাগ বসায় দিবা। বসায় দেওয়ার পরে এখন তোমাকে কি করতে হবে? যে বিষয়ে তুমি প্রতিবেদনটা লিখতেছো ওইটার টাইটেলটা বসায় দেবা, যেমন সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ। এরপর তোমাকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে কিছু কথা লিখে নিতে হবে। তো এটা লিখবা, বানায়া লিখবা তোমার আইডিয়া অনুযায়ী। বর্তমান প্রেক্ষাপটে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়, এটি দিনে দিনে বেড়ে যাচ্ছে। প্রত্যেকেই জানে যে এটি একটি মারাত্মক উদ্বিগ্নতা, কিন্তু কেউ এটি সমাধানে এগিয়ে আসে না। প্রতিদিন দৈনন্দিনগুলো এ নিয়ে সংবাদ প্রচার করে।
সড়ক দুর্ঘটনা একটি জাতীয় বিষয়ই নয়, এটি একটি বৈশ্বিক বিষয়। এশিয়া মহাদেশ এতে জর্জরিত। তবে এই সমস্যা আমাদের দেশে এতই প্রকট যে আমরা সড়ক দুর্ঘটনা সামলাতে পারছি না। গতকাল টাঙ্গাইলে বাইপাইল রোডে মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা ঘটে গেল। মুখোমুখি দুটি বাসের সংঘর্ষে এই ঘটনা ঘটেছিল। আব্দুল কাদের, যার বয়স 42, ও আকাশ, যার বয়স 22 নামে দুজন ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে নেওয়ার পূর্বেই মারা যায়। 10 জন লোক মারাত্মকভাবে আহত ও বাকি যাত্রীগণ আহত হয়। এরা সবাই এখন টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি। এভাবে যদি সড়ক দুর্ঘটনা চলতেই থাকে তবে আমরা কোনোদিনই এই সমস্যা থেকে পরিত্রাণ পাব না। সংকীর্ণ রাস্তা ও আমাদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। গাড়ি চালকেরা তাদের ইচ্ছে মতো গাড়ি চালায়, তারা ট্রাফিক আইন মেনে চলে না। তাছাড়া রুটে যথেষ্ট ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে না। সড়ক ব্যবস্থার উন্নতি না ঘটলে সড়ক দুর্ঘটনা কোনোদিনও এড়ানো যাবে না। তাই এই বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তো এইভাবে তোমাকে বানায় লিখতে হবে তোমার আইডিয়া অনুযায়ী। তারপর নিচে তোমাকে কি লিখতে হবে, যে প্রতিবেদনের নাম সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, মানে যে বিষয়টা আসছে প্রতিবেদন হিসেবে সেটা লিখবা। প্রতিবেদকের নাম তোমার নিজের নাম দিবা, প্রতিবেদনের তারিখ তুমি কোন দিন এই প্রতিবেদনটা লিখছো সেটার তারিখটা বসায় দিবা, আর প্রতিবেদনের সময় বসায় দিবা, ধরো সকাল 10টা বা একটা টাইম এখানে বসায় দিবা। এরপর খাম এঁকে দিবা। খাম আঁকার নিয়ম তো জানোই যে খাম আঁকার দুইটা অংশ হয়, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। তো প্রেরকের জায়গায় তোমার নাম ঠিকানা, আর প্রাপকের জায়গায় নাম দিবা আর লিখবা কি অধ্যক্ষ, মানে প্রাপক কার কাছে লিখতেছো এটা অধ্যক্ষের কাছে লিখতেছো, যে অধ্যক্ষের যে নাম সেই নামটা বসাবা। তারপর লিখবা অধ্যক্ষ, কলেজের নাম দিবা, জেলার নাম দিবা। ওকে ওকে তো এভাবে সহজেই তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারো। এবার আসি সংবাদপত্র প্রতিবেদন যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে প্রথমতই শিরোনাম সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, কারণ সংবাদপত্র প্রতিবেদনের জন্য এত ফর্মালিটিস নাই যেরকম প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জন্য রয়েছে। ঠিক আছে, ওকে। তো এখানে টাইটেল বা শিরোনামটা দিয়ে দিবা, তারপরে তোমার নাম, জেলা প্রতিনিধি লিখবা, তারপরে লিখবা প্রথম আলো, একটা পত্রিকার নাম দিবা, তারপরে যেই তারিখে লিখতেছো ওই তারিখটা বসায় দিবা। এরপরে যে আগের মতোই তোমাকে বানায় এই প্রতিবেদনটা লিখে দিতে হবে। ঠিক আছে, যেহেতু এগুলা পড়া হয়েছে এই জন্য এগুলো আর পড়তেছি না। ওকে, চলে যাচ্ছি 9-এর কতে ইমেইল বা বৈদ্যুতিন চিঠিতে। মনে করো তুমি অনিক বা আনিকা, তোমার বন্ধু আরিফ বা আরিফা তোমার HSC পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বন্ধুকে একটি ইমেইল বা বৈদ্যুতিন চিঠি লেখো। যেহেতু প্রশ্নপত্রের মধ্যে নাম উল্লেখ করে দিয়েছে, তোমার নাম বলা হচ্ছে অনিক বা আনিকা এবং তোমার বন্ধুর নাম বলা হচ্ছে আরিফ বা আরিফা, তো এগুলোই তোমাকে ব্যবহার করতে হবে। তো যেহেতু এটা ইমেইল, বৈদ্যুতিন চিঠি বা ইমেইল একই কথা, যেহেতু ইমেইল অ্যাড্রেস লাগবে, আর অ্যাড্রেসটা অবশ্যই ইংলিশে হতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা 2 এর মধ্যে। ঠিক আছে, যেমন এখানে তোমাকে আরিফের কাছে যেহেতু লিখতেছো তাহলে আরিফের যে ইমেল অ্যাড্রেস সেটা বসায় দিবা। হ্যাঁ, তারপর সাবজেক্ট HSC পরীক্ষার প্রস্তুতি। হ্যাঁ, সেন্ট কোন টাইম এটা পাঠাইছো ওই টাইমটা বসায় দিলা। এরপর তুমি লিখবা যে প্রিয় আরিফ, যেহেতু আরিফের কাছে লিখতেছো, প্রথমে আমার আন্তরিক সালাম নিও, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। যাই হোক, গত ইমেইলে তুমি ড্যাশ সম্পর্কে জানতে চেয়েছিলে, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে, এই জন্য তুমি লিখবা যে গত ইমেইলে তুমি আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলে। অথবা তুমি যদি তোমার বন্ধুর সম্পর্কে কিছু নিজের থেকে জানতে পারো, হ্যাঁ, অর্থাৎ বন্ধু ভালো ফলাফল করছে পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে এই ধরনের লেটারের ক্ষেত্রে কী হবে, এই ধরনের ইমেলের ক্ষেত্রে কী হবে, গত ইমেইলে আমি তোমার পরীক্ষার সাফল্য সম্পর্কে জানতে পারলাম। অথবা তুমি যদি তোমার কোনো বন্ধুকে কোনো বিষয়ে দাওয়াত দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কী লিখতে হবে, যে এই ইমেইলে আমি তোমাকে জানাতে চাই যে বিষয়ে তোমাকে দাওয়াত দিতেছো সেই বিষয় সম্পর্কে লিখতে হবে। ওকে, এরপর নিচে এসে কী করবা, এই বিষয়ে এখন তোমাকে কিছু কথা লিখতে বসলাম। এরপরে যে সম্পর্কে ইমেল সেই সম্পর্কে আরও কিছু কথা লিখে দিবা। ঠিক আছে, মূল কথাগুলো। এরপর লেখার পরে তোমাকে লিখতে হবে যে আজ আর নয়, ভালো থেকো, ইতি তোমার বন্ধু অনেক। ওকে, তো এভাবেই তুমি সহজে ইমেইলটা লিখতে পারো বা বৈদ্যুতিন চিঠিটা সহজে লিখে ফেলতে পারো। এরপরে যদি তুমি ইমেইল অ্যান্সার না করো বা বৈদ্যুতিন চিঠি অ্যান্সার না করো তাহলে সেই ক্ষেত্রে তুমি আবেদনপত্র বা চাকরির আবেদনপত্র অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো আবেদনপত্র চলে যাই, যে শিক্ষা সফরের অনুমতি চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো। যে কোনো বিষয়ে আবেদন চলে আসতে পারে। হ্যাঁ, এখান থেকে শিক্ষা সফরই আসবে এরকম না, যে কোনো বিষয়ে আবেদন চলে আসতে পারে। তো আমি জাস্ট নিয়মটা তোমাদের মধ্যে শেয়ার করতেছি, যে এখানে প্রথমত তারিখ বসায় দিবা যেদিন এটা লিখতেছো, তারপরে বরাবর অধ্যক্ষ। হ্যাঁ, যেহেতু এখানে অধ্যক্ষের কাছে লিখতে বলতো তাহলে এই জন্য অধ্যক্ষ, চেয়ারম্যানের কাছে লিখতে বলতো তাহলে চেয়ারম্যান।
আর যদি জেলা প্রশাসকের কাছে লিখতে বলতো তাহলে জেলা প্রশাসক। এরপরে তোমার যে কলেজের নাম সেই কলেজের নাম বসায় দিবা। আর চেয়ারম্যানের কাছে লিখতে বললে ইউনিয়নের নাম বসায় দিবা। আর জেলা প্রশাসকের কাছে লিখতে বললে উপজেলার নামটা বসায় দিবা। এরপরে নিচে জেলার নামটা বসায় দিবা, ঠিক আছে। এরপরে বিষয় কি, যে বিষয়ে এটা আবেদনটা সেটা নামটা বসায় দিবা। বসায় দেওয়ার পরে লিখবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন করছি এবং আশা করছি যে এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আমি আপনাকে অবগত করছি যে এরপরে যে বিষয়ে আবেদনটা করতেছো সেই বিষয় সম্পর্কে মূল কিছু কথা সেইগুলা তোমাকে লিখতে হবে। অতএব হুজুরের কাছে আমার আকুল আবেদন এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, হ্যাঁ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন সেই যে দরখাস্ত, হ্যাঁ, ইংরেজি পড়াতে পড়তে ইংলিশটাই বেশি চলে আসে, হ্যাঁ, যাই হোক। তো এখানে যে আবেদনটা সেই আবেদনের বিষয়টা এখানে বসায় দিবা, হ্যাঁ। অর্থাৎ ধরো শিক্ষা সফর প্রদানে হুজুরের যেন চির আজ্ঞা হয়। এরপরে কি, বিনীত নিবেদক আতিকুর রহমান, হ্যাঁ, তোমার নাম, এরপরে শ্রেণী, রোল নাম্বার, বিভাগ, শাখা বসায় দিবা, ঠিক আছে। যদি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ধরো ব্যক্তিগত অ্যাপ্লিকেশনটা কি বা ব্যক্তিগত আবেদনপত্রটা কি, ব্যক্তিগত আবেদনপত্র যেমন তোমার প্রশংসাপত্র প্রয়োজন, এটা তোমার ব্যক্তিগত, তাহলে এই ক্ষেত্রে তুমি এইগুলা ব্যবহার করবা। আর যদি শিক্ষা সফর হয়ে থাকে, হ্যাঁ, এই শিক্ষা সফর তো তুমি একাই করবা না, হ্যাঁ, তোমার যত সহপাঠী আছে তাদেরকে নিয়ে করবা। তো শিক্ষা সফরটা যদি চলে আসে, সমষ্টিগত দরখাস্ত বা আবেদনপত্র যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে, এক্ষেত্রে তোমার নাম বসাবা। নাম বসানোর পরে ছাত্রছাত্রী বা জনগণের পক্ষে, যেহেতু ছাত্রছাত্রী শিক্ষা সফর, যেহেতু তাহলে ছাত্রছাত্রীর পক্ষে লিখতেছো। আবার বন্যায় ত্রাণ বিতরণ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জনগণের পক্ষে লিখতে হবে। এরপরে তোমার গ্রাম, তারপরে ইউনিয়ন, উপজেলা, এগুলো বসায় দিবা। এবার চলে আসি চাকরির আবেদনে। চাকরির আবেদনের জন্য প্রথমত তুমি তারিখটা বসায় দিবা, বরাবর ব্যবস্থাপক বা অধ্যক্ষ, হ্যাঁ। যদি কলেজের চাকরি হয় তাহলে অধ্যক্ষের নাম হবে, আর যদি কোম্পানির চাকরি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থাপক লিখবা। এরপরে ব্যবস্থাপক যেহেতু লিখবে তাহলে কোম্পানির যে নাম সেই নামটা বসাই দিবা, হ্যাঁ। আর যদি অধ্যক্ষ হয় তাহলে সেক্ষেত্রে কলেজের নামটা বসাই দিবা। এরপর নিচে এসে জেলা। এরপরে বিষয় কি, যে পদের জন্য তুমি চাকরির আবেদনটা, মানে যেটা আসছে যে পদের জন্য সেটা বসাই দিবা, হ্যাঁ। ধরো এখানে ম্যানেজার পদের জন্য আবেদন, হ্যাঁ, এরকম একটা পদ, যে পদটা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। তো এরপর তোমাকে লিখতে হবে কি, দৈনিক প্রথম আলো পত্রিকায় 9 জুন 2024 আপনার বিজ্ঞাপন মারফত জানতে পারলাম যে অমুক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে। উক্ত পদে একজন প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত ও যাবতীয় তথ্যাদি পেশ করলাম। আপনার বিশ্বস্ত, এখানে তোমার নাম বসায় দিবা। এরপর তোমাকে কি করতে হবে, যে জীবন বৃত্তান্ত দিতে হবে। জীবন বৃত্তান্ত কি, তোমার নাম, তারপর পিতার নাম, মাতার নাম, এরপরে বর্তমান ঠিকানা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা ওই, মানে একই, জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ বসায় দিবা। এখন তোমার জন্ম তারিখটা এমনভাবে দিতে হবে যাতে এটা কমপক্ষে চাকরির আবেদনের উপযুক্ত হয়। অর্থাৎ তুমি যদি তোমার নিজের জন্ম তারিখ দাও তাহলে সেটা তো মিলবে না, হ্যাঁ, কারণ তুমি তার মাস্টার্স পাস করো নাই। এই জন্য তোমাকে এরকম একটা বয়স দিতে হবে যাতে তোমার বয়স 20 বছরের অনেক উপরে হয়, 20 থেকে 22 এরকম একটা বয়স হয়। এজন্য তুমি তোমার জন্ম তারিখ ঠিকই রাখবা, সালটা তুমি 2000 দিতে পারো, ঠিক আছে। এরপরে জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশি, ধর্ম ইসলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলা। তারপরে শিক্ষাগত যোগ্যতা, তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা দিয়ে দেবে এইভাবে, হ্যাঁ। পরীক্ষা, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, পয়েন্ট, সাল, যেমন পরীক্ষা SSC, বোর্ড কি ঢাকা, পয়েন্ট 4.60, হ্যাঁ, 4.60 আর কি, সাল 2016, এভাবে HSC ঢাকা 4.75 2018, স্নাতক জাতীয় বিশ্ববিদ্যালয় 3.2022, স্নাতকোত্তর জাতীয় বিশ্ববিদ্যালয় 3.2024। তো এইভাবে এই ইনফরমেশনগুলো দিতে হবে। দেওয়ার পরে লিখতে হবে বিনীত নিবেদন এই যে অনুগ্রহ করে, হ্যাঁ, অমুক পদে আমাকে নিয়োগদানে হুজুরের জন্য চির আজ্ঞা হয়। বিনীত নিবেদক, তোমার নাম বসায় দিবা। বসায় দেওয়ার পরে সংযুক্তি, কি কাগজপত্র তুমি সংযুক্ত করছো, হ্যাঁ, 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, চেয়ারম্যান সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ফটোকপি, হ্যাঁ। তো এটা হচ্ছে কি চাকরির আবেদনপত্র। এবার চলে আসি যে সারাংশ, হ্যাঁ, সারাংশ বা সারমর্ম মধ্যে চলে আসতে পারে। তো এখানে কিছু উদ্ধৃতি দেওয়া থাকবে। সারাংশ হচ্ছে গদ্যাংশ থেকে আসলে সারাংশ বা সারমর্ম যেটাই আসুক সেটা তুমি
এই সারাংশ বা সারমর্ম তুমি 3 লাইন লিখবা, সর্বোচ্চ 3 লাইন। এখানে কিন্তু বেশি লিখলে তোমাকে মার্ক দেওয়া হবে না। আর সারাংশ বা সারমর্ম থেকে আমি মনে করি যে ভাব সম্প্রসারণ লেখাটাই ভালো, উত্তম হবে। তো ভাব সম্প্রসারণ লেখার জন্য এখানে যে 3টা পয়েন্ট বলবো আমি, সেই পয়েন্টগুলো জরুরি। হ্যাঁ, সেই পয়েন্টগুলো যদি তুমি ভাব সম্প্রসারণ লিখলে অবশ্যই এতে তুমি ভালো মার্কস পাবা। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তো এখানে দুর্জন মানে কি? খারাপ লোক। অর্থাৎ খারাপ লোক যদি বিদ্বান হয় বা জ্ঞানী হয়, তাও তাকে এড়িয়ে চলতে হবে। তো এটা হচ্ছে মূল ভাব, যে খারাপ লোক যদি বিদ্বানও হয়, শিক্ষিতও হয়, হ্যাঁ, জ্ঞানীও হয়, তাহলে তাকে পরিহার করতে হবে, তাকে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, মূল ভাবটা লিখবা তুমি 2 থেকে 3 লাইন। সম্প্রসারিত ভাব তুমি যে লিখবা, সম্প্রসারিত ভাব মানে এই ভাবটাকে, এটাকে, এই মূল কথাগুলোকে তোমাকে আর ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, এখানে তুমি 10 থেকে 12 লাইন লিখবা, আর মন্তব্যে তুমি 2 বা 3 লাইন রাখবা। ঠিক আছে? যেমন এখানে আমরা মূল ভাবটা লিখতে পারি যে চরিত্রহীন ব্যক্তি জ্ঞানী হলেও তাদের সংস্পর্শে যাওয়া উচিত নয়, কারণ এদের সংস্পর্শে গেলে ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এটা হচ্ছে কি মূল ভাব। এবার তুমি সম্প্রসারিত ভাবটা লিখবা, এটা কিন্তু একটু বড় হবে, 10-12 লাইন হবে। তো এখানে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, বিদ্যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, বিদ্বান ব্যক্তি সর্বত্র সমাদৃত, বিদ্যার চেয়েও মূল্যবান সম্পদ হচ্ছে উত্তম চরিত্র, চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলেও তার সঙ্গ এড়িয়ে চলা উচিত, চরিত্রহীন ব্যক্তির সংস্পর্শে এলে বিশাল ক্ষতির মুখোমুখি হতে হবে। এভাবে আরও কিছু লাইন তোমাকে লিখতে হবে। এবার চলে আসি যে উপসংহার। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এখানে উপসংহারমূলক বা শেষ কথামূলক কথাগুলো তোমাকে লিখে দিতে হবে। ওকে, এবার চলে আসি 11 কতে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ এবং ক্ষুদে গল্প, এই দুটার মধ্যে অবশ্যই তুমি সংলাপটা অ্যান্সার করবা। ওকে, সংলাপ মানে কি? ডায়লগ। যে ইংলিশে যে ডায়লগ পড়ছো এসএসসির সময়, সেই ডায়লগটাই মূলত কি? সংলাপ। তো এই সংলাপ অবশ্যই 2 জন ব্যক্তির মধ্যে হয়ে থাকবে। হ্যাঁ, এখানে বলছো 2 বন্ধুর মধ্যে, তাহলে এখানে সুমন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো বন্ধু? আসিফ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, তুমি কেমন আছো? সুমন, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তোমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তুমি কি ব্যস্ত এখন? আসিফ, আমি তোমার সাথে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে কথা বলতে রাজি আছি, আমি ব্যস্ত কি ব্যস্ত নই সেটা কোনো ব্যাপারই না, কিন্তু কি হয়েছে, সব কিছু ঠিকঠাক চলছে তো? সুমন, উদ্বিগ্ন হয়ে না বন্ধু, মহান আল্লাহ পাকের রহমতে আমার সময় ভালোই যাচ্ছে, আমি ঢ্যাস সম্পর্কে ভাবছি। তো এই ঢ্যাসে কি হবে? যে সংলাপটা পরীক্ষা আসছে ওইটার নামটা বসায় দিবা। তুমি কি আমাকে ঢ্যাস সম্পর্কে বলবে, মানে যেই ডায়লগটা বা সংলাপটা সেটার নামটা বসায় দিবা। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু এ সম্পর্কে আমার সামান্য ধারণা রয়েছে। ব্যাপার না, যা জানো তাই বলো। ঠিক আছে, আমি মনে করি তো ওই বিষয় সম্পর্কে তুমি কি জানো ওই সম্পর্কে লিখে দিবা। এরপরে তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য তোমাকে ধন্যবাদ আসিফ, স্বাগতম বন্ধু। সুমন, এখন বাড়ি ফেরার সময় হলো, যাওয়া যাক। আসিফ, ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুমন, ইনশাআল্লাহ, ভালো থেকো। তো এই যে ফরম্যাট, এই ফরম্যাট দিয়েই কিন্তু তুমি যে কোনো সংলাপ লিখে ফেলতে পারো। ঠিক আছে, এখন ধরো সততার পুরস্কার শিরোনামে একটি ক্ষুদে গল্প আসলো। তো ওই সততার পুরস্কার একটা নাম দিবা, নাম দিয়ে এই গল্পটাকে তুমি কমপ্লিট করবা। ঠিক আছে, তো আমি তোমাকে সাজেস্ট করব যে ক্ষুদে গল্প না অ্যান্সার করে তুমি অবশ্যই সংলাপটা অ্যান্সার করবা। ওকে, আচ্ছা, এবার আসি রচনা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে, তবে স্বদেশ প্রেম, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মাদকাসক্তির কারণ ও প্রতিকার, এর মধ্যে থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। স্বদেশ প্রেম, হ্যাঁ, তারপরে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মাদকাসক্তির কারণ ও প্রতিকার। ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে? ধরো স্বদেশ প্রেম আসছে, তাহলে এই স্বদেশ প্রেম নামটা তোমাকে আগে বসায় নিতে হবে। তো এখানে কি আছে? ভূমিকা কি? স্বদেশ প্রেম একটি মহৎ গুণ, কোনো দেশের স্বদেশ প্রেমিক তার দেশের জন্য আশীর্বাদ স্বরূপ। অন্যদিকে স্বদেশ প্রেমহীন একজন মানুষ তার দেশের জন্য অমঙ্গলজনক। তো এটা হচ্ছে কি? ভূমিকা। তো যে কোনো রচনা যদি তুমি ভালো মার্কস পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 20টা পয়েন্ট লিখতেই হবে। 20টা পয়েন্ট। এখন 2টা পয়েন্টে তো তোমার এমনিতেই জানা আছে যে ভূমিকা হয় প্রথমে, শেষে হয় উপসংহার। এছাড়া ওই রচনা রিলেটেড তোমাকে 20টি পয়েন্ট মনে রাখতে হবে। যেমন স্বদেশ প্রেমের ক্ষেত্রে আমরা যে
পয়েন্টগুলো স্বদেশপ্রেম দিয়ে একটা পয়েন্ট হতে পারে। স্বদেশপ্রেমের পটভূমি, স্বদেশপ্রেমের দৃষ্টান্ত, স্বদেশপ্রেমের বৈশিষ্ট্য, প্রকৃত স্বদেশপ্রেমিক, স্বদেশপ্রেমের গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে স্বদেশপ্রেম, অন্যান্য ধর্মে স্বদেশপ্রেম। এরপর 1952 সালের দৃষ্টান্ত, 1969 সালের দৃষ্টান্ত, 1971 সালের দৃষ্টান্ত, বহির্বিশ্বে স্বদেশপ্রেম, আমাদের নবী ইসলামের স্বদেশপ্রেম, বিভিন্ন মনীষীদের স্বদেশপ্রেম, বঙ্গবন্ধুর স্বদেশপ্রেম, ফিলিস্তিনিদের স্বদেশপ্রেম, স্বদেশপ্রেমের শিক্ষা, বর্তমান প্রেক্ষাপটে স্বদেশপ্রেম। এইভাবে দেখো এখানে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত 20টি পয়েন্ট আছে। তুমি যদি 20টি পয়েন্ট দিয়ে তুমি রচনা লিখতে পারো তাহলে অবশ্যই তুমি রচনায় 20 না পাইলেও 19 পাবা। ঠিক আছে? হ্যাঁ, তো উপসংহারটা এভাবে লিখবা যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই কথা লিখে তারপর তুমি জাস্ট উপসংহারটা বসায় দিবা। তো এই ছিল তোমাদের নির্মিত অংশের 70 মার্কসের আলোচনা। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো। হ্যাঁ, তো যদি উপকৃত হয়ে থাকো, যদি মনে করো যে এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো, তো এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।